ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ঢাকা বোর্ড ২০২৫-এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো প্রশ্নে আমরা প্রথম প্রশ্নটা যদি খেয়াল করি, প্রথম প্রশ্নটা হচ্ছে আপেক্ষিক তাপ কাকে বলে? এর ডেফিনিশনটা হচ্ছে নির্দিষ্ট চাপে ১ কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ১ কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপটা হয় মূলত উপাদানের, বস্তু যে পদার্থ দিয়ে তৈরি সেই উপাদানের হয় আপেক্ষিক তাপ। এবং এখানে শর্ত কি ১ কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ১ কেলভিন বাড়াইতে হবে। ১ কেজি ভরের তাপমাত্রা ১ কেলভিন বাড়ালে যতটুকু তাপ প্রয়োজন সেটাই হচ্ছে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। খ প্রশ্নে বলল বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন? সার্কিট ব্রেকার বলতে হচ্ছে ওই যে দেখবা যে মেইন সুইচ যেটাকে বলি, এটা কেন ব্যবহার করা হয়? এটা আমাদেরকে উত্তর করতে বলা হয়েছে। বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহৃত হয় নিরাপত্তামূলক কৌশল, অর্থাৎ অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা করার জন্য। সার্কিট ব্রেকার টিন ও সীসার তৈরি একটি কম গলনাঙ্ক সংকর ধাতুর তৈরি ফিউজ বা তার ব্যবহার করা হয়। যখন এর মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হবে তখন এটি গলে যায়, বিদ্যুৎ বর্তনী বিচ্ছিন্ন হয় এবং তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। তাই বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা করায় সার্কিট ব্যবহৃত হয়। মানে কোথাও কোথাও এটাকে অটো সুইচও বলা হয়। মানে যদি কোথাও দুর্ঘটনা ঘটে তখন এটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। তো এটার পেছনে কারণটা কি? এখানে হচ্ছে যে এই যে টিন ও সীসার তৈরি একটি কম গলনাঙ্কের সংকর ধাতু ব্যবহার করা হয়। সংকর ধাতু মানে হচ্ছে একাধিক ধাতুর মিশ্রণে তৈরি ধাতু, সেটাকে সংকর ধাতু বলে। এখানে একাধিক ধাতু কি? টিন আর হচ্ছে সীসা। তো এটার মিশ্রণে যেটা তৈরি করা হয় সেটা এমনভাবে তৈরি করা হয় এর মধ্য দিয়ে ম্যাক্সিমাম যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে সেটা আসলে ওই বাসার যন্ত্রপাতির ব্যবহার উপযোগী, যাতে ব্যবহারের থেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ব্যবহারের থেকে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের জন্য প্রবাহিত হলে যাতে গলে যায় এইরকমভাবে এটা তৈরি করা হয়। এর ফলে কি হয়? যদি বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটা গলে যাবে এবং বাসাবাড়ি হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন যদি এটা না হইতো তাহলে দেখা যেত যন্ত্রপাতি পুড়ে যেত এবং হচ্ছে বাড়িতে অগ্নিসংযোগের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। তো এই যে নিরাপত্তাজনিত কারণে মূলত সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। আচ্ছা, গ নম্বর প্রশ্নের জন্য আমরা উদ্দীপকটা আগে একটু দেখে নিই। ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার বলের আয়তন বলা আছে ২৮৬ ঘন সেন্টিমিটার। তাপমাত্রা বৃদ্ধি করে ১০০ ডিগ্রি সেলসিয়াসে নিলে, মানে ৩০ থেকে ১০০-তে নিলে আয়তন হয় ২৭৮ ঘন সেন্টিমিটার, মানে ২৬৮ থেকে ২৭৮ হয়। এই মুহূর্তে বলটি ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির মধ্যে ফেলে দেওয়া হলো। মানে এই যে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলটাকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির মধ্যে ফেলে দেওয়া হলো। পানি ও বলের ভর, পানির ভর হচ্ছে ২ কেজি, বলের ভর হচ্ছে ২০০ গ্রাম। প্রশ্ন হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। আমার কাছে কিন্তু বলা আছে আয়তন, আমাকে জিজ্ঞেস করেছে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন দেখো আমাদের এখানে কি কি ডেটা দেয়া ছিল? আমাদের কাছে আয়তন দেয়া ছিল, আদি আয়তন ২৬৮ ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারকে যদি আমরা ঘন মিটারে নিয়ে যাই তাহলে কি করতে হবে? 10⁻6 দ্বারা গুণ করতে হবে। খেয়াল করো বিষয়টা হচ্ছে এরকম যে ২৬৮ ইন্টু 10⁻6 বর্গ ঘন মিটার। ঘন সেন্টিমিটারকে ঘন মিটার নিতে হলে 10⁻6 দ্বারা এভাবে গুণ করতে হয়। তো এখন আমি যখন এখানে 10⁻6 লিখছি তখন এটা ২৬৮। তা আমি যদি এটাকে ২.6 মানে 2.68 লিখি তাহলে কিন্তু এটা 10⁻6 থাকবে না, এটা 10⁻4 হয়ে যাবে। ২৬৮ ইন্টু 10⁻6 ঘন মিটার। এখন এটাকে যদি আমি ২.68 লিখি, মানে 2.68 লিখি, তাহলে এটা 10⁻6 হবে না, এটা 10⁻4 হয়ে যাবে। কারণ মানে দশমিকটা ২ ঘরে এদিকে চলে আসছে, এখানে একটা দশমিক আছে, এটা থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, এটা মানে লেখার প্রয়োজন নাই। কিন্তু এখানে যখন লিখবো তখন এটা লেখার প্রয়োজন। তো আমরা ধরে নিচ্ছি এখানে একটা দশমিক আছে। এই দশমিকটাকে যখন আমি ২ ঘর সামনে নিয়ে আসবো তখন আমার এখানে ২ বাদ দিয়ে দিতে হবে। তো এটা 10⁻6 এর পরিবর্তে 10⁻4 হয়ে যাচ্ছে, মানে 2.68 ইন্টু 10⁻4 ঘন মিটার। তো আমি যখন বলছি যে হচ্ছে ঘন সেন্টিমিটারকে ঘন মিটার নিতে হলে 10⁻6 দ্বারা গুণ করতে হবে, তোমরা যখন এখানে 10⁻4 দেখো তখন একটু কনফিউজড হয়ে যেতে পারো, তাই ব্যাখ্যাটা দিলাম। আচ্ছা, শেষ আয়তন কত? শেষ আয়তন ২৭৮ ঘন সেন্টিমিটার। সেম ভাবে এখানে যদি লিখি 2.78 ইন্টু 10⁻4 ঘন মিটার। আর তাপমাত্রার পার্থক্য কত? 30 থেকে 100 হয়েছে। তাপমাত্রা 30 থেকে 100 হয়েছে, তাই 100 - 30 সমান হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। আর যখন পার্থক্য হয়, তাপমাত্রা যখন পার্থক্য মানে মাইনাস করা হয় তখন সেলসিয়াসে যে ভ্যালু থাকে ক্যালভিনেও একই ভ্যালু থাকে। এই জন্য 70 ডিগ্রি সেলসিয়াসকে 70 ক্যালভিন লেখা যাবে, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের কাছে যেহেতু
তো আমাদের কাছে যেহেতু আয়তন আছে, আমরা তাহলে আয়তন প্রসারণ সহগের সূত্রটা লিখব, গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, আয়তন প্রসারণ সহগের সূত্র। এখন V2টা হচ্ছে চূড়ান্ত আয়তন লিখলাম, V1 হচ্ছে আদি আয়তন লিখলাম, V1 ইন্টু এই যে T2 মাইনাস T1 এর মানটা কত ছিল 70, ক্যালকুলেশন করলে আমরা এই ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগটা পেয়ে গেছি। এবার দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে আয়তন প্রসারণ সহগের সম্পর্ক কি? আয়তন প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ, আয়তন প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ। তাহলে আমরা লিখতে পারি গামা সমান হচ্ছে 3 আলফা, গামা সমান 3 আলফা। তাহলে আলফা সমান কি হবে? গামা বাই 3, আলফা সমান গামা বাই 3। গামার ভ্যালুটা বসিয়ে দিলাম, 3 দ্বারা ডিভাইড করে দিলাম, এখানে ক্যালকুলেশন করলাম, তাহলেই আমরা এই ক্ষেত্রে আলফার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেই কি বলে তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত সেটা আমরা পেয়ে গেছি। আরেকটা জিনিস একটু দেখে নাও যে প্রশ্ন শেষ আয়তন 27 ঘন সেন্টিমিটার দেওয়া ছিল, যা ত্রুটিপূর্ণ, কারণ তাপমাত্রা বাড়ালে আয়তন কমে না, তাই প্রশ্ন সমাধানের উদ্দেশ্যে শেষ আয়তন 278 ঘন সেন্টিমিটার ধরা হয়েছে। মানে এই যে এখানে দেখো যে আমি এটা কারেকশন করে নিয়েছি, 278 ঘন সেন্টিমিটার লিখেছি, ঠিক আছে শুরু থেকে। তো এখন এইখানে আসলে 27 ঘন সেন্টিমিটার ছিল, এটা দেখো আমার মার্কারের লেখাকালী। তো এইটা আসলে মানে 268 থেকে 27 হবে না, তাপমাত্রা বাড়লে আয়তন কমে না, হ্যাঁ আয়তন বাড়ে। তো এই জন্য 268 থেকে 278 হয়েছে, সেটা আমরা বিশেষ দ্রষ্টব্যে দিয়ে দিয়েছি। ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে বিশ্লেষণ করো। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখানে কি হয়েছে, এখানে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বলটাকে 2 কেজি ভরের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যে বলের ভর হচ্ছে 200 গ্রাম। এখানে পানির আপেক্ষিক তাপ বলা আছে 4200 জুল পার কেজি পার ক্যালভিন, আর লোহার আপেক্ষিক তাপ বলা আছে 450 জুল পার কেজি পার ক্যালভিন। তা আমাদেরকে বলা হয়েছে মিশ্রণের, মানে ওই যে পানির মধ্যে লোহার বলটাকে ফেলে দেওয়া হলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহার বলটাকে ফেলে দেওয়া হলে যে মিশ্রণটা তৈরি হবে, সেই মিশ্রণের তাপমাত্রা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, দেওয়া আছে দেখো, বলের ভর কত বলা ছিল 200 গ্রাম, গ্রামকে কেজিতে নিলে 0.2 কেজি, আর বলের প্রাথমিক তাপমাত্রা ছিল হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। মানে প্রাথমিক তাপমাত্রা বলতে পানিতে ফেলে দেওয়ার সময় যে তাপমাত্রাটা ছিল, আর মিশ্রণে যে তাপমাত্রাটা হবে সেটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা। তাহলে প্রাথমিক তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা ক্যালভিনে নিয়ে গেলে হচ্ছে 373 ক্যালভিন। এখন আমরা ধরে নিব যে মিশ্রণের যেই তাপ সেটা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, মিশ্রণের তাপমাত্রাটা হচ্ছে কত টি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এখানে সিচুয়েশনটা কি ঘটবে আমরা একটু খেয়াল করে দেখি। এই যে বলটা ছিল, এই বলটা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি যে পানিতে ফেলে দিয়েছি সে পানির তাপমাত্রা ছিল হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এখন এরা দুজন হচ্ছে তাপীয় সংস্পর্শে আসছে, তাপীয় সংস্পর্শ মানে একজন আরেকজনকে তাপ আদান প্রদান করতে হবে। এই তাপীয় সংস্পর্শে আসার কারণে যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করতে থাকবে, যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করতে থাকবে, আর যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করতে থাকবে। এই যে বর্জন আর গ্রহণের মাধ্যমে দুজনের তাপমাত্রা একটা পর্যায়ে এসে সমান হবে, সেই তাপমাত্রাটাকে আমরা ধরেছি হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস। ও ছাড়বে, ও গ্রহণ করবে, এইভাবে দুজনের তাপমাত্রা একটা ব্যালেন্স অবস্থায় এসে পৌঁছাবে, অর্থাৎ দুজনের তাপমাত্রা সমান হবে। সেই সমান তাপমাত্রাটাকে আমরা ধরেছি হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলছি মিশ্রণের তাপমাত্রা। এখন একটা কমন প্রশ্ন, 100 থেকে টি কি ছোট না বড়? 100 থেকে টি ছোট, কারণ 100 থেকে তাপ ছাড়তে ছাড়তে টিতে এসে পৌঁছাবে। আবার টি 50 থেকে বড় না ছোট? অবশ্যই বড়, কারণ 50 তাপ গ্রহণ করতে করতে টিতে এসে পৌঁছাবে, 100 তাপ ছাড়তে ছাড়তে টিতে এসে পৌঁছাবে। তার মানে হচ্ছে টি 100 থেকে ছোট, আর 50 তাপ গ্রহণ করতে করতে টিতে এসে পৌঁছাবে, তার মানে 50 থেকে বাড়বে, তার মানে টি এর মান হচ্ছে 50-এর থেকে বেশি হবে। এখন আমরা যখন বলের বর্জিত তাপ হিসাব করতেছি তখন আমাদের সূত্র হচ্ছে কিউ সমান এমএস ডেল টি, কিউ সমান এমএস ডেল টি। তো ডেল টি এর পরিবর্তে T1 মাইনাস T2 এরকমটা আমরা লিখতে পারি। তো এখন এম হচ্ছে বলের ভর, সেটা হচ্ছে 0.2, এস হচ্ছে বলের আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে 450, আর এই যে T1 মাইনাস টি, এটাকে আমরা T2 মাইনাস T1 এভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে যেই কি বলে বড় মান, বড় যে ভ্যালুটা, সেটা বড় ভ্যালু কত ছিল 100, মানে 273 ক্যালভিন। আর এটা হচ্ছে ছোট মান, ছোট মানটা কত? ছোট মানটা হচ্ছে টি, আমরা ধরে নিয়েছি মিশ্রণের তাপমাত্রা হচ্ছে টি। খেয়াল করো এখানে T1 মাইনাস T2, এইটার মানে হচ্ছে তাপমাত্রার যে পরিবর্তনটা হচ্ছে সেই তাপমাত্রার পরিবর্তন। তো এখন তাপমাত্রার পরিবর্তনটা কি ছিল? 100 থেকে কমতে কমতে
টিতে এসে পৌঁছাইছে। এই যে 100 মানে হচ্ছে 373, কারণ সেলসিয়াসকে আমরা ক্যালভিনে নিয়ে গেছি, ক্যালভিন 373 মাইনাস হচ্ছে টি। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা পাচ্ছি। এরপরে আমরা পানির গৃহীত তাপ হিসাব করব। পানির গৃহীত তাপের ক্ষেত্রে হচ্ছে সেম সূত্র, W = ms del T। তো m এর মান হচ্ছে পানির ভর 2 কেজি বলা ছিল, s হচ্ছে পানির আপেক্ষিক তাপ, সেটা 4200 ছিল। আর এই যে T2 - T1 বা T - T2, এইটা মানে হচ্ছে কি, ওই যে চূড়ান্ত তাপমাত্রা থেকে আদি তাপমাত্রার মধ্যে সম্পর্ক যেটা আছে। তো পানির ক্ষেত্রে কি হয়, তাপ বাড়তে বাড়তে টিতে গিয়ে পৌঁছায়। এই জন্য টি মাইনাস হচ্ছে আদি তাপমাত্রা। পানির আদি তাপমাত্রা কত ছিল? 50 ডিগ্রি সেলসিয়াস। 50 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 323 কেলভিন। তো আমি তোমাদেরকে ওইখানে দেখিয়ে আসছিলাম যে 50 থেকে টি বড়, তাহলে টি মাইনাস 323। তো এখানে যখন আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো। এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে জানি যে গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান হয়। তার মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান হবে, যে Q1 সমান হচ্ছে Q2 হবে। তো গৃহীত তাপ কত? এই যে গৃহীত তাপের ভ্যালুটা আমরা লিখলাম, আর Q1 হচ্ছে বর্জিত তাপ হচ্ছে এইটা। তো এখন আমরা টি গুলাকে এক পাশে নিয়ে আসলাম, টি ছাড়াগুলাকে এক পাশে নিয়ে গেলাম। এই যে দেখো এখানে হচ্ছে 8400 টি, আর এই দিক থেকে -90 টি যখন এই পাশে চলে আসবে তখন +90 টি, আর এইদিকে হচ্ছে 33,570, ঠিক আছে, মাইনাসটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। তারপর দুইটা আমরা যোগ করে দিব, আর এখানেও হচ্ছে যে এই দুইটা যোগ করব। তো যোগ করে যদি হচ্ছে আমরা টিটা রেখে বাকিটা এদিকে ভাগ করে দিব, তাহলে কত পাচ্ছি? 323.53 কেলভিন। সেলসিয়াসে নিয়ে গেলে হচ্ছে 50.53 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে 50.53 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদেরকে প্রশ্ন করেছিল মিশ্রণের তাপমাত্রা কত? মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 50.53 ডিগ্রি সেলসিয়াস, মানে বলটা তাপ বর্জন করতে করতে এই তাপমাত্রা এসে পৌঁছাবে, আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ গ্রহণ করতে করতে এই তাপমাত্রায় পৌঁছাবে। তো এইভাবে আমরা মিশ্রণের তাপমাত্রা বা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ হিসাব করতে পারি। তা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আরও কয়েকবার প্র্যাকটিস করবে, প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।